আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, ২১ রাতে ৫ আগস্টের পর থেকে আমরা দেখছি জনপ্রশাসন মন্ত্রণালয়ে একের পর এক অস্থিরতা। প্রথমত বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে অস্থিরতা। গত ১৬ বছরে আওয়ামী সরকারের সময় যারা পদবঞ্চিত ছিলেন তাদের পদোন্নতির জন্য এক ধরনের অস্থিরতা সৃষ্টি হলো। কেউ কেউ বলছেন যে আওয়ামী সরকারের দোসরদের কেন বিতাড়িত করা হচ্ছে না এবং তাদের মাধ্যমে নতুন করে ঘুষ বাণিজ্য শুরু হয়েছে। এবং তারপর গত কয়েকদিন আগে আমরা ২২ তারিখে দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে নজিরবিহীন ঘটনা। জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত যে কমিশন, সেই কমিশনের কিছু সুপারিশকে কেন্দ্র করে নতুন করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা থেকে ডালপালা ছড়াচ্ছে আরও বিভিন্নভাবে অস্থিরতার। আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে সমস্যাটা আসলে কোথায়, জনপ্রশাসনের যে তুষের আগুনের মতন আগুন জ্বলছে সেটি বিস্ফোরণ কিভাবে হতে পারে এবং এর সমাধান কি, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সচিব এবং সাবেক হাই কমিশনার মোফাজ্জল করিম, রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া। আমি একটু শুরুতেই মোফাজ্জল করিম আপনার কাছে আসতে চাই। এই সব কিছুকেই কি আমরা স্বাভাবিক কোনো কর্মকাণ্ডের মধ্যে ফেলতে পারি? যা কিছু ঘটছে ৫ আগস্টের পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যা কিছু ঘটছে, আমরা কি বিচ্ছিন্ন ঘটনা ধরবো একের পর এক, নাকি এটির একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ততা রয়েছে? সর্বশেষ যে জনপ্রশাসন সংক্রান্ত কমিশনের কিছু সুপারিশের ভিত্তিতে অস্থিরতা আমরা দেখছি গত কয়েকদিন ধরে, সব কিছু মিলিয়ে আপনার প্রতিক্রিয়া? ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র যে ঘটনা উল্লেখ করলেন সংস্কার কমিশনের সুপারিশের পর, যে সুপারিশ এখন পর্যন্ত জমা দেওয়া হয়নি, বাতাসে উড়া উড়া খবর শোনার পরে যে প্রতিক্রিয়া ইত্যাদি দেখা দিয়েছে, এটা যদি প্রতিক্রিয়াই বলা হয়, এটাকে আমি স্বাভাবিক মনে করি না। এই জন্যে এই যাই কিছু করা হোক না কেন, সব কিছু করা উচিত একটা নিয়মকানুনের মধ্যে দিয়ে, একটা শৃঙ্খলার ভেতর দিয়ে করা উচিত। উড়ু উড়ু শোনা গেছে যে এই ধরনের সুপারিশ আসতেছে, এটা শোনার পরেই তারপরে সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠা, মাঠ গরম করা, এইভাবে তো দেশের প্রশাসন চলতে পারে না। তো এটা ঠিক হয় নাই, যে বা যারাই করুক না কেন। আর সঙ্গে সঙ্গে এটাও বলবো, কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, তারা তাদের সুপারিশ চূড়ান্ত করার আগে তারা নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, তাদের মতামত ইত্যাদি শুনবেন। অর্থাৎ যারা এটার বেনিফিশিয়ারি হোক বা যারা এটাকে তাদের রুটি রুজির অংশ হিসাবে মনে করে, নিশ্চয়ই তাদের একটা প্রতিক্রিয়া থাকবে। অতএব কমিশনের উচিত হবে তাদের সুপারিশ চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে আলাপ আলোচনা করা এবং তাদের মতামত, তাহলে পরে কিন্তু আর আন্দোলন ইত্যাদি হয় না। আলাপ আলোচনার মাধ্যমে যদি কিছু একটা দাঁড়ায়, সেটা তারপরেও যদি মনে করেন কোনো গোষ্ঠী বা কোনো কেউ যদি মনে করে যে তাদের স্বার্থ হানি হয়েছে, সেটার জন্য সেটাও আছে, পদ্ধতি আছে। কিন্তু তার জন্যে ইদানিং যে প্রবণতা দেখা যাচ্ছে, যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে থেকেই শুরু হয়েছে। প্রথমে বোধহয় আনসার বাহিনী তাদেরকে দাবি দেওয়া নিয়ে সচিবালয়ের মধ্যে গিয়ে তারা কোলমাসির, তারও আগে ছাত্রদের যে একটা অনৈতিক অযৌক্তিক দাবি যে অটো পাস করিয়ে দিতে হবে, সেটার থেকে শুরু। হ্যাঁ, ওটা থেকে শুরু। এবং সেটা যদি তখনই ওইভাবে না মেনে নেওয়া হতো, ছাত্ররা দাবি তুলতে পারে অটো পাস করে দাও, পরীক্ষা দেব না, আমরা ব্যস্ত ছিলাম আন্দোলনে, আর সঙ্গে সঙ্গে ও তাই, আচ্ছা ঠিক আছে যা পাস। এটা কি পৃথিবীর কোথাও তো এটা শোনা যায় নাই। একটা কিছু করো, আচ্ছা তুমি ঠিক আছে শর্ট সিলেবাস পরীক্ষা দাও বা কমিয়ে, কিংবা পরীক্ষা নেওয়ার কথা ছিল ১০০ নম্বরের মধ্যে, সেখানে ৭০ নম্বরে, ৭৫ নম্বরে, ৮০ নম্বরে নাও, একটা কিছু করো। কিন্তু একেবারে না করে বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ বাবারা তোমরা খুব টায়ার্ড, তো লেখাপড়া করতে পারো না, মেনে নিলাম,
এভাবে তো শাসন ব্যবস্থা চলতে পারে না, এভাবে প্রশাসন চলতে পারে না। সেখানে একটা যে ভুল করা হয়েছিল, আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সেই সময় প্রথম ভুলগুলোর একটি আর কি, এটাতেই এক ধরনের প্রশ্রয় সবার মধ্যে প্রশ্রয় এবং এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জি। মনে করা হয়েছে ও কিছু একটা না করলে পরেই তো দেখা যাচ্ছে সরকার মেনে নিচ্ছে, অতএব এই পথেই চলো। এরপরে তো দেখেন শুধু তারা নয়, অন্যান্য অনেকেই এরকম করে এগিয়ে আসছে। সর্বশেষ যেটা এই জনপ্রশাসন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে বা তাদের সুপারিশমালার বিরুদ্ধে যারা বক্তব্য রাখতে চাচ্ছেন বা রেখেছেন বা হুমকি দিয়েছেন এই করব সেই করব, তারা তো সকলেই তারা একটা অত্যন্ত ডিসিপ্লিন সার্ভিসের সদস্য। যে সার্ভিসের ডিসিপ্লিন বা যে সার্ভিসের একটা ঐতিহ্য আছে, যে তারা যাই কিছু করুক না কেন আইন কানুন, তারাও তো আনসার বাহিনীর মতো নয়। তোমাদের সেই গত 250 বছরের একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের ধারাবাহিক অনুযায়ী যদি কাজ করো তাহলে তো এটা করা ঠিক হয়নি। আর যেটা সংস্কার কমিশন নিজেও আর কি আমার মনে হয় আরেকটু ভাবনা চিন্তা করে তাদের বক্তব্য কোথাও পেশ করা বা করা, এটা করা উচিত। আমি আসবো আপনার কাছে। মোহাম্মদ ফিরোজ মিয়া, যে সুপারিশকে কেন্দ্র করে গত 22 তারিখ থেকে চরম একটা অস্থিরতা জনপ্রশাসনে, আপনার কি মনে হয় যে মূলত যেটিকে কেন্দ্র করে যে 75% প্রশাসন ক্যাডার থেকে উপসচিব বা যুগ্ম সচিব পদে নিয়োগ দেওয়ার যে বিধানটি ছিল আর 25% অন্যান্য ক্যাডার থেকে সেটিকে 50-50 করার একটা প্রস্তাব করা হয়েছে এবং সেখান থেকে তারা অন্য ধরনের একটি রিয়াকশন শো করছে? প্রথম প্রশ্ন হচ্ছে, কমিশনের মানে সংস্কার কমিশনের এই প্রস্তাবটা কতটা যৌক্তিক আপনার দৃষ্টিতে? ধন্যবাদ। স্যার তো এতক্ষণ বললেন যে জনপ্রশাসনের বর্তমান অবস্থাটা, আপনার 5ই আগস্টের পরে জনপ্রশাসনে একটা ভঙ্গুর অবস্থা। এই ভঙ্গুর অবস্থায় জনপ্রশাসন সংস্কার কমিশন করা হয়েছে। এই কমিশন কী জন্য? আপনার জনসেবা, যাতে জনগণ নির্বিঘ্নে পাইতে পারে, হয়রানিমুক্তভাবে পাইতে পারে এবং দুর্নীতিমুক্তভাবে আপনার জনসভা নিশ্চিত করা, এইটাই কিন্তু আপনার মূল উদ্দেশ্য সংস্কারের। আপনার এই যে ক্যাডার সার্ভিস, এরা কিন্তু জনপ্রশাসনের একটা ক্ষুদ্রাংশ, যদিও এরা খুবই শক্তিশালী। আবার এরা কিন্তু ভবিষ্যতে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবে। কতজন থাকতে পারেন জনপ্রশাসনের ক্যাডার সার্ভিসে? কতজন এই মুহূর্তে আছেন? 15 লাখ যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তার মধ্যে আপনার হিসাবে 60-70 হাজারের বেশি হবে না? 60 থেকে 70 হাজার, আমি কাছাকাছি 60-70 হাজারের বেশি হবে না। তো আপনার এই 14-15 লাখের মধ্যে এরা তো কিছুই না। জনপ্রশাসন আপনার দেখেন, এই যে ক্যাডারদের মধ্যে আন্তঃক্যাডার দ্বন্দ্ব, এছাড়াও রয়ে গেছে কিন্তু ক্যাডার নন ক্যাডার দ্বন্দ্ব। কিছুদিন আগে কিন্তু নন ক্যাডারের কিন্তু অলরেডি একটা সংবাদ সম্মেলন করছে। তো এই দ্বন্দ্ব মিটানো ক্যাডারের, এইটা তো জনসংস্কার কমিশনের মূল কাজ না। নিশ্চয় না। তারা কেন এই বিতর্কটা এই মুহূর্তে, যে একটা ভঙ্গুর প্রশাসন এখন কেন আনলো? আর ওনারা আপনারা দেখেন স্বপ্ন দেখা যায়, তো মই দিয়া পাহাড়ে চড়ার স্বপ্ন দেখাটা উচিত না, সক্ষমতা দেখতে হবে। আর আপনার এটা কিন্তু আগে একবার এই ক্যাডার দ্বন্দ্বে মান্নান ভূঁইয়া কমিটি আপনার একবার কিছু মিটাইতে গিয়ে ওইখানে এমন অবস্থা হয়েছিল, আপনার কিছু কিছু পদ 6ষ্ঠ গ্রেডের পদে ছিল না, সিনিয়র স্কেলের, কারণ সব আপগ্রেড করে দিয়েছে। কয়েকটা ক্যাডারে তখন 10 বছর পর্যন্ত আপনার একটা প্রমোশনও পায় নাই। এই যে বিশৃঙ্খলা, এগুলি তো অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন। তাৎক্ষণিক এই যে জনসংস্কার কমিশন, এইটা 2-3 মাসে পারবে না। এখানে অনেক দ্বন্দ্ব আছে, অনেক গবেষণা দরকার, অনেকের সাথে কথা বলা দরকার। তো এইটা তাদের সামনে নাই না। তারা যদি আপনার এই দুর্নীতি সহায়ক আইন যে আছে, এইগুলির কি পরিবর্তন দরকার, এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানে
এমন প্রতিষ্ঠানগুলি এমন কাঠামোতে এমনভাবে অগোছালো আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এমন অনেক পদ আছে যেই পদের আপনার নামও শুনবেন না, কিন্তু ওই পদও আছে, লোকও আছে, কিন্তু কাজ নাই। আপনার এইগুলি তো ঢেলে সাজানো, কীভাবে পরামর্শ দিবি, এইসব দেখার কথা। কিন্তু এই বিতর্কটা উঠাতে আপনার এখন জনপ্রশাসনে আরও একটা আপনার তারা এই 15-16 বছরের যাবৎ বিক্ষুব্ধ তো সবাই, ওইটার বিস্ফোরণ হঠাৎ ঘটে গেছে। এটাকে স্বাভাবিক অবস্থা বলা যাবে মানে একদিকে পদবঞ্চিত আর একদিকে হচ্ছে এখন তাদের সংখ্যা মানে উপসচিব বা যুগ্ম সচিব পদে তাদের রেশিওটা কমিয়ে আনার যে প্রস্তাব, সেখান থেকে বিস্ফোরণটা ঘটেছে, এটি আপনি বলতে চাচ্ছেন? শুধুই না, তাদের আরও তো চাপা ক্ষোভ আছে অনেক, কিন্তু সব ক্যাডারেরই, শুধু জনপ্রশাসন সবারই। তো আপনার এই যে ক্ষোভটা, এইটা সামনে আনাটাই এখন উচিত। কিন্তু তার প্রতিক্রিয়া বা প্রক্রিয়াটা কিরকম প্রতিবাদের, যেটি মোফাজ্জল করিম বলছিলেন? প্রক্রিয়াটা এইটা আপনার ক্যাডার সার্ভিস, এরাই তো প্রতিবাদের তো নিশ্চয় কোনো ভাষা আছে, এরা তো সরকার পরিচালনা এরাই থাকবে ভবিষ্যতে। তো এদের কাছ থেকে তো জাতি এরকম আচরণ আশা করতে পারে না। ট্রেড ইউনিয়ন ছিল, এরা কি সিবিএর মতন আচরণ তো শোভা পায় না। আপনার এই আচরণগুলি, উভয় পক্ষের আচরণগুলি শোভনীয় নয় এবং সরকারের জন্য বিব্রতকর। প্রশাসনিক বিন্যস্তটা কেমন হওয়া উচিত আমি আপনার কাছে জানতে চাইবো। তার আগে একটু মোফাজ্জল করিম, যেই প্রস্তাবটি করা হয়েছে, প্রস্তাব তো আসলে দেওয়া কথা ছিল সরকারের কাছে, সরকার নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন তাদের কাছে। তার আগেই যে এটি ডিসক্লোজ করা হলো, খোদ চেয়ারম্যান, সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মহিদ চৌধুরী, তিনিও অনেক বিচক্ষণ একজন ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি বা সিনিয়র, তিনি সিভিল সার্ভিসে দীর্ঘদিন ছিলেন সিনিয়র পর্যায়ে। আগে থেকে দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল, মানে আগে থেকে ডিসক্লোজ করার উদ্দেশ্যটা কি ছিল আপনার কি মনে হয়? আমার মনে হয় একটা ফিলার দিয়ে যে এটা একটা বাজারে একটা ছেড়ে দিলাম যে এরকম করতে যাচ্ছি, প্রতিক্রিয়া কি হয়। সেই প্রতিক্রিয়া সরকার দেখবে, কেন কমিশনের পক্ষ থেকে আগে এটি প্রতিক্রিয়া দেখার চেষ্টা করা হলো? কমিশনের পক্ষ থেকে যেটা করা উচিত ছিল, একটা নিয়মতান্ত্রিকভাবে বলা উচিত ছিল যে আমাদের সুপারিশমালা চূড়ান্ত করার আগে আমরা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে সকলের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব, নিশ্চয়ই তাদের মতামত নিব। হয়তো নিয়েছেন বা নিবেন, কিন্তু এইভাবে ছেড়ে দিলাম আর এটা বাজারে এটা চাউর হয়ে গেল, পরে এটা প্রতিবাদ পক্ষে বিপক্ষে, এটা কিছুতেই এটা অভিপ্রেত নয়। এতে এরকম এলোমেলো ভাব, এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য। তো আমি জানি না কিভাবে কে এটা, কিন্তু বিশৃঙ্খলা হতে বাধ্য, কিন্তু প্রশাসনের কর্মকর্তারা যেই জনপ্রশাসনের সঙ্গে যারা জড়িত, তারা যে দাবিটা করছে যে এখন এই মুহূর্তে সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে, তারা একদিনে আলটিমেটাম দিল। একদিনে আলটিমেটাম দেওয়ার পরেও আবার অনেকে দুয়ে চার মেলানোর চেষ্টা করছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা। আপনি কি এর ধারাবাহিকতা বা যোগ সম্পৃক্ততা কিছু দেখেন? না, দেখুন, এই যে যেভাবে যেটা ফিরোজ একটু আগে বললো যে এই ট্রেড ইউনিয়নের মতো ব্যাপার, এটা যেন মনে হচ্ছে একটা পাটের কল, একটা জুট মিলের মধ্যে বা টেক্সটাইল মিলের মধ্যে শ্রমিকরা বা গার্মেন্টের শ্রমিকরা নেমেছে। এটা কি, এটা তো অভিপ্রেত নয় কিছুতেই। সবটা একটা পদ্ধতিগত, সেইটাই বলছিলাম যে কমিশন তাদের কর্মপদ্ধতি কীরকমভাবে হবে, তারা কিভাবে এগোবে, সেটারও একটা কাঠামো আছে, সেইভাবে যাওয়া উচিত। তারা মাঝে মাঝে একটা কথা কোথাও বলে দিলেন, সেটা বাজারে চাউর হয়ে গেল এবং তারপরে সেটার প্রতিক্রিয়া, এটা হওয়া উচিত না। আচ্ছা, যাই হোক, মোট কথা সরকারের উচিত হবে তার কমিশনগুলোর জন্য একটা কর্মপদ্ধতি বা কিভাবে তারা অগ্রসর হবেন না হবেন সেটা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঠিকঠাক করে দেওয়া। এক একটা কমিশন এক এক রকমভাবে চলবে, তাদের সরকারের জন্য মাঝখান থেকে অনেক রকমের বিশৃঙ্খলার এবং একটু বিব্রতকর অবস্থার সৃষ্টি হতে পারে। এখন এটা আর যারা ওই অমুকের পদত্যাগ চাইতে চাই, এটা কি আবার কিসের পদত্যাগ চাওয়া? কি কোনো চাকরি নাকি? তাকে দেওয়া হয়েছে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছে এবং যাকে দেওয়া হয়েছে তার যোগ্যতা, তার দক্ষতা, তার সততা সম্বন্ধে কোনো সন্দেহ নাই।
আমারই এক সে কলিগ, জুনিয়র কলিগ, কিন্তু খুব সুনামের সঙ্গে অনেক বড় বড় পদে ইয়ে করুন, এবং আগেও উপদেষ্টা ছিলেন তিনি। জি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের। হ্যাঁ, এবার হয়তো উপদেষ্টা নন, কিন্তু এই সমস্ত দায়িত্ব পালন করার যোগ্যতা তার সম্পূর্ণ রয়েছে। বলে বসলো পদত্যাগ, তোমরা বললেই কি হয়ে যাবে? তোমার বরং লোকে হাসাহাসি করবে যে পদত্যাগ চাই, এটা তো ওই সেই ইয়ের মতো হয়ে গেল, ট্রেড ইউনিয়নদের মতো হয়ে গেল। তো যেটাই হোক না কেন, পুরো জিনিসটাকে শৃঙ্খলার মধ্যে আনা উচিত। আর যারা দাবি দাওয়া তুলছেন, আন্দোলন করছেন, তারা তো জনপ্রশাসন যে কাঠামোটা বাংলাদেশের, তারই তো সদস্য তারা, তাই নয় কি? তারা নিজেদের ইয়েটা জানা উচিত, অবস্থানটা জানা উচিত। তারা হচ্ছে সেই ব্রিটিশ আমলের যে আইসিএসদের বলা হতো, আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা 1858 সালে, যেটা 1858 না 61 বোধ হয়, তো যাই হোক, যেটা প্রচলিত হয়েছিল আর কি, সেই সময় থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আস্তে, অর্থাৎ এতদিনের প্রায় 150-200 বছরের যে পুরানো যে একটা ঐতিহ্য, এটাকে হঠাৎ করে নষ্ট করতে দেওয়া ঠিক না। এরকম তো দাবি দেওয়া ইত্যাদি অতীতেও হয়েছে, কিন্তু তাই বলে একেবারে রাস্তায় নেমে যাওয়া, হই হুলস্থুল করা, এটার একটা যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এটাতে কারো কি ক্ষতি হচ্ছে জানি না, কিন্তু দেশের প্রশাসন ব্যবস্থা একেবারে, ফিরোজ বলছে ভঙ্গুর, আমি বলবো যে একদম না, ভেঙেই গেছে, ভেঙেই পড়ে যাচ্ছে। এটা হতে দেওয়া না। তাহলে পরে কন্ডাক্ট রুলগুলো কেন আছে? তাহলে এফিসিয়েন্সি অ্যান্ড ডিসিপ্লিন রুল ইত্যাদি আইন কানুনগুলো কেন আছে? ওগুলো যদি কেউ না মেনে যদি দাবি দাওয়া নিয়ে যদি রাস্তায় নেমে পড়ে, এটার একটা ইতিহাসও আছে। ওই যে 1996-তে যখন হঠাৎ করে আমরা প্রশাসনকে আমরা রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেললাম 1996-এ, জনপ্রশাসনকে আমরা সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে হাত মিলাইয়া, কিসের জন্যে? মুখে যদিও বলা হয়েছে তখন গণতন্ত্রের জন্য করছেন, তৎকালীন সরকারের বিরুদ্ধে, আসলে তো যে কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন, নাম বলার দরকার নেই, মুষ্টিমেয় আমাদেরই সদস্য তারা, বা আমাদেরই বন্ধুবান্ধব, তারা নিজেদের উচ্চাকাঙ্ক্ষার জন্যে, তারা নিজেদের সুবিধা আদায়ের জন্যে হাত মিলিয়ে এটা করেছেন। ওই থেকে যে শুরু হয়েছে 1996-এ, তখনই আমাদের প্রশাসনের ঐতিহ্যটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তখনই এদেশের প্রশাসনকে রাজনীতির সঙ্গে যুক্ত করে ফেলা হয়েছে। আমি একটু ফ্রেজমি আপনার কাছে আসতে চাই। যে প্রস্তাবনাটা মানে আগের ভাগেই যেটা ডিসক্লোজ হয়েছে, যে 75% প্রশাসন ক্যাডার থেকে যে উপসচিব এবং যুব সচিব পদে নেওয়া হতো, সেটা 50 করা হয়েছে, আর অন্য ক্যাডার থেকে 50% নেওয়া হবে, এরকম। আমি একটু যৌক্তিকতা, মানে আপনার দৃষ্টিতে, আপনার তো দীর্ঘ গবেষণা রয়েছে এর উপরে, এটা কি আসলেই হওয়া উচিত কিনা? আপনার হওয়া উচিত কিনা এটার আগে আমি, যেহেতু অন্য ক্যাডারের লোকজন রয়েছে, তাদেরও তো চাহিদা থাকে বা তাদেরও একটা স্বপ্ন থাকে, আমি সব কিছু মিলিয়ে বলছি। আপনার দেখুন, আপনার আগে আমাদের চিন্তা করতে হবে, যখন একটা কমিশন করে, ওই কমিশনে যারা আছেন তারা, স্যার তো বললেন অত্যন্ত যোগ্য মেধাবী, অন্যেরাও সবাই কিন্তু অত্যন্ত যোগ্য মেধাবী, তাদের চাকরি জীবনে কিন্তু অত্যন্ত সুনামের সাথে তারা চাকরি করছে। কিন্তু আমি অবাক হচ্ছি, ওনারা কিন্তু জানেন এই দ্বন্দ্বটা আজকের না, এই ক্যাডার দ্বন্দ্বটা, আন্তঃক্যাডার দ্বন্দ্বটা প্রায় 45 বছরের পুরানো। তো এইটা যদি এখন এইটা হাত দেয়, যেটা মান্নান ভূঁইয়া কমিটি কিছুটা নিরসন পারে নাই পুরোপুরি, এরপরে এটা যদি হাত দেয়, তাহলে এটার প্রতিক্রিয়াটা কি হবে? আপনার ওই প্রতিক্রিয়া সামলানোর মতন এখন প্রশাসনের সক্ষমতা আছে কি না, ওইটা চিন্তা করা উচিত ছিল। আর শুধু আপনার বলতেছেন যে কত % হবে, এটা আপনার অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক গবেষণার অনেক কিছু প্রয়োজন আছে। রাতারাতি হুট করে আমি বলে দিলাম এত % নিব, এত % ওইখান থেকে নিব, এটা উচিত না। আপনার আমার একটা
মরহুম আকবর আলী খান স্যারের একটা কথা আমার এখনো মনে আছে। স্যার বলছিলেন যে একজন অত্যন্ত মেধাবী, তিনি সমুদ্রের শ্যাওলা নিয়ে পিএইচডি ডিগ্রি করে আসছেন, তাকে আমি প্রশাসনের কোন জায়গায় বসাবো? তো এইগুলি কিন্তু অনেক কিছু চিন্তা করার আছে। যে যেই বিষয়ে অভিজ্ঞ, আমরা যতই বলি প্রশাসনের যারা আছে, স্যার যে বললেন ঐতিহ্য, আর এক একটা ক্যাডার, প্রতিটা ক্যাডারের নিজস্ব বৈশিষ্ট্য আছে। সে কিন্তু 10-12 বছর ওই ক্যাডারে আপনার অভিজ্ঞতা অর্জন করে, ওই ক্যাডার নিয়ে তার কিন্তু আপনার অবদান কম, সেভাবেই ট্রেন্ড আপ করা হয় সরকার পক্ষ থেকে। আপনার হঠাৎ করে আপনার যদি অন্য একটা ক্যাডারে যাইতে চান, তখন কিন্তু এটা স্বাভাবিকভাবে যত যোগ্যতা মেধা থাকুক, কিন্তু মেধার সাথে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, এই তিনটার সংমিশ্রণ না ঘটলে কিন্তু ওই মেধা দিয়ে আপনি কাজ করাইতে পারবেন না। তো এইগুলি অনেক কিছু চিন্তা ভাবনা কইরা আপনার সিদ্ধান্ত নেওয়ার, এইটার জন্য আপনার শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া এই ক্যাডার দ্বন্দ্ব কেউ মিটাইতে পারবে না। আমি আলোচনা আসবো একটা ছোট্ট বিরতির পরে। একটা ছোট্ট বিরতি, দর্শক ফিরছে খুব শিগগিরই। আবার আমন্ত্রণ 21 রাতে। দর্শক, আলোচনা করছি জনপ্রশাসনে যে নানান কেন্দ্রিক যে অস্থিরতা এবং সর্বশেষ জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত কমিশনের কয়েকটি প্রস্তাবকে কেন্দ্র করে প্রশাসনিক মানে জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে যে নানান ধরনের বিভক্তি এবং অস্থিরতা, সে বিষয়ে আলোচনা করছি সাবেক সচিব মোফাজ্জল করিম এবং সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়ার সঙ্গে। মোফাজ্জল করিম, আপনার কাছে প্রশ্ন। একটু আগে মোহাম্মদ ফিরোজ মিয়া বলছিলেন যে এই কাজগুলো তো রাজনৈতিক সরকারগুলো করবে, এক জনপ্রশাসনে কয়েকটি প্রস্তাবকে কেন্দ্র করে সংস্কার বিষয়ে, তাতেই অস্থিরতা। আমূল সংস্কার বর্তমান সরকার করতে গেলে অস্থিরতাটা কোন পর্যায়ে পৌঁছাবে? না, বর্তমান সরকারের যে উদ্যোগটা, যেটা আর কি, বা তারা যে রোগ নির্ণয় করতে পেরেছেন, এটা তো ঠিক। এতদিন পর্যন্ত যে ক্যান্সারে ভুগে আসছিল রোগী, যে ক্যান্সার ধরা পড়ে নাই বা ধরা পড়লে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, এটাকে ওভারলুক করা হয়েছে। এটা সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ, যদি দেশের প্রশাসন ব্যবস্থাকে যদি উন্নত করতে হয় বা অন্যান্য ব্যবস্থা যদি নির্বাচন ইত্যাদি ইত্যাদি যদি উন্নত করতে হয়, তাহলে পরে কিছু কিছু জায়গায় সংস্কার করতেই হবে। এমনকি সবচাইতে বড় কেতাব যেটা রাষ্ট্র পরিচালনার জন্য, সেই যে সংবিধান, তার মধ্যেও গোলমাল আছে। এটা তো আমরা জানি, ইচ্ছামতো সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে নিজের সুবিধা মতো। তো এটা ঠিকই আছে। রাজনৈতিক দলগুলো তো বলছে যে ন্যূনতম যে জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন সেগুলো করা হোক। ওটাতে আমি আসছিলাম যে তাই বলে যদি একেবারে A to Z সমস্ত কিছু যদি খুঁটিয়ে খুঁটিয়ে করতে হয়, তাহলে তো 10 বছরেও তো এটা শেষ হবে না ন্যাচারালি। যেটা অবিলম্বে করা যেগুলো যে দরকার, এবং সেটা কিসের জন্যে, যে যেখানে যেখানে মারাত্মক রকমের ভুল ভ্রান্তির হয়েছে সেগুলো শুধরানোর জন্যে মিনিমাম যেটুকু সময় দরকার, মিনিমাম যেটুকু সংস্কারের দরকার সেটা করুন, এবং তার জন্য যেটুকু সময় লাগবে সেটা করুন। আচ্ছা, সেই মিনিমামের মধ্যে জনপ্রশাসনের যে কাজগুলো সেগুলো চিহ্নিত করে দেন, যে না একেবারে এটা করলে করুন, এবং করে তারপরে এটাকে প্রশাসনটাকে উন্নত করার চেষ্টা করুন। কিন্তু তাই বলে মানে এটা এমন দীর্ঘমেয়াদী কোনো রকমের কোনো নেওয়াটা ঠিক হবে না। সব ব্যাপারেই তাই। সংস্কারে হাত দিয়েছেন, খুব ভালো করেছেন, সংস্কারের দরকার আছে, কিন্তু তাই বলে সংস্কার করতে গিয়ে যে একেবারে মানে অনির্দিষ্টকাল পর্যন্ত খালি সংস্কারের কাজই করলাম, এটা তো ঠিক না। সব কিছুই তো আমরা স্বাভাবিকভাবেই অনেকে আওয়ামী লীগের উপরে দোষারোপ করছে ষড়যন্ত্রের বিভিন্ন জায়গা থেকে। এই যে অস্থিরতা, এর পিছনে কি আসলে কোনো ষড়যন্ত্র আছে? ষড়যন্ত্র চাইতে আমি বলবো যে এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো আগের যে প্রশাসন ব্যবস্থা এবং কর্মকর্তা কর্মচারী এদেরকে নিয়েই তো আবার চলছেন। এমন তো না যে হোলসেল সব বিদায় করে দিয়ে নতুন সেট এনে
15 লক্ষ নতুন কর্মচারী বসিয়ে দেওয়া, তা তো না, ওদেরকে নিয়ে করতে। এখন ওই 14 বা 15 লক্ষ যেটা বলা হয় সরকারি কর্মচারী, তাদের মধ্যে আগের সরকারের সেই ফ্যাসিস্ট সরকার যাকে বলা হচ্ছে, অস্বীকার করার উপায় নাই, তাদের কর্মকাণ্ড এরকমই হয়েছিল, তাদের সুবিধাভোগী এবং তাদের অন্ধভক্ত, তাদের চেলাচামুন্ডা, তাদের দলীয় লোক যারা আছে, তারা তো তলে তলে নিশ্চয়ই, তারা তো নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে না। তারা তো চাইবেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে কীরকম করে ব্যর্থ প্রমাণিত করা যায়। আর সেই জন্যে বর্তমান অন্তর্বর্তী সরকারকে খুবই সতর্কভাবে পথ চলতে হচ্ছে। এখন এখানে আমার একটা বক্তব্য আছে পান্না, এটা আমি বলি, সেটা হচ্ছে বর্তমান সরকার অর্থাৎ মাননীয় আমাদের কি বলে বর্তমান প্রধান উপদেষ্টা সাহেব যে সরকার, ইউনূস সাহেব, ডক্টর ইউনূসের যে সরকার আর কি, তারা প্রথম থেকে তাদের নিজেদের ভাবমূর্তি সম্বন্ধে তারা খুব সচেতন। অর্থাৎ আগে সেই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার যা যা করে গেছে, নির্যাতন, নিপীড়ন, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো করব না, আমাদের ইমেজটা, আমরা ভদ্রলোক, এটা কিন্তু ইমেজ কি বজায় রাখতে পারছে? এখানে আমার কথা পান্না। হ্যাঁ, আপনারা ভদ্রলোক, দেশবাসী জানে ডক্টর ইউনূসের মতো এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা ব্যক্তি এবং যার সমস্ত কেরিয়ার মধ্যে কোনো রকমের কোনো কালিমা নেই, তিনি ঠিক পথেই আছেন। তবে এটাকে যদি বেশি আপনি ওভারপ্লে করেন তাহলে পরে এটা প্রশাসনের জন্য সুবিধাজনক। প্রশাসন হচ্ছে কি আপনার, প্রশাসন হচ্ছে কঠিন এবং কোমল, কঠিন এবং কোমলের সংমিশ্রণে হচ্ছে ইয়ে। আপনি শুধু কঠিন হলে পরে হবে না, আবার শুধু কোমল হলে, শুধু ভদ্রলোকের প্রয়োজন বোধে আপনাকে শক্ত হতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে পরে ওই সুযোগ সন্ধানী যারা এখনও রয়েছে ভেতরে ভেতরে, এবং তাদের সংখ্যা একেবারে কম না, তারা সামনে আসছে না কিন্তু তলে তলে অনেকেই আছে, তারা ভাববে আরে এরা তো দুর্বল, কোনো ব্যবস্থা নেয় না। জি, আমি একটু মোহাম্মদ ফিরোজ মিয়া, আপনি বলছেন যে 45 বছরের সমস্যা, আন্তঃক্যাডার দ্বন্দ্ব, এখন এই মুহূর্তে একটিতে হাত দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তাহলে আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেটা বলছে যে নির্বাচনকে সামনে রেখে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন সেই জায়গাগুলোতে হাত দেওয়া হোক, আপনার দৃষ্টিতে কি? অন্তত আমি যদি দুই দিক থেকে প্রশ্ন করি, একটা হচ্ছে নির্বাচনের জন্য ন্যূনতম জনপ্রশাসন কেন্দ্রিক সমস্যাগুলো কোথায় কোথায় হতে পারে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, প্রাথমিক অবস্থায় যেগুলো একেবারে ভালনারেবল অবস্থা রয়েছে মানে জনসেবার জন্য, সেইগুলোর জায়গা থেকে মানে প্রায়োরিটি বেসিসে কোন জায়গাতে হাত দেওয়া দরকার? আমি দুই ধরনের প্রশ্ন করেছি, একটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের উপর যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সুষ্ঠু নির্বাচন হয়, আমি আগে সেই উত্তরটি চাচ্ছি সেই প্রশ্নের জায়গা থেকে। নির্বাচন কেন্দ্রিক হতে হলে আপনার প্রথম হচ্ছে আইনি সংস্কার। আচ্ছা, যেই আইনগুলি আছে আপনার, এখন আচরণবিধি আছে কিন্তু আচরণবিধি কেউ মানতেছে না, এই ক্ষেত্রে সরকারকে কঠোর হইতে হবে। আর আপনার এগুলো কি জনপ্রশাসন কেন্দ্রিক? হ্যাঁ, জনপ্রশাসন কেন্দ্রিক। আচ্ছা, আপনার আইনগুলি অবশ্যই এই ক্ষেত্রে কঠোরতা ছাড়া, এখন এই যে উভয়রূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং নন ক্যাডারেরও প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন, এইখানে যদি সরকার কঠোর না হয়, যদি বিশৃঙ্খলা জনপ্রশাসনে দেখা দেয় তাহলে তো নির্বাচনে এটার এফেক্ট পড়বেই। এই ক্ষেত্রে আইনি সংস্কারটা আগে। আচ্ছা, এই ক্ষেত্রে আইনি সংস্কারের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ বাধা হবে না, পরবর্তী রাজনৈতিক সরকারও কিন্তু এটা মেনে নিবে, কারণ যেটা সবার জনগণের জন্য মঙ্গলজনক ওই ধরনের আইন করবে আপনার, যাতে আপনার জনপ্রশাসনকে আপনার শৃঙ্খলার মধ্যে আনা যায়, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যায়, তাদের দুর্নীতিমুক্ত করা যায়। এইসব ক্ষেত্রে তো আইন কঠোর করলে কেউ বাধা দিবে না। আপনার এখন তো এমন আইন আছে, 1 বছর যদি আপনার জেল খাটেন আপনার চাকরি যাবে না দুর্নীতির জন্য। তো এইটা তো একটা সুস্থ স্বাভাবিক আইন হইতে পারে না। আপনি এইগুলি পরিবর্তন করেন,
এরপরে আপনার সম্পত্তির হিসাব দাখিল নিয়ে কত ধরনের, একবার বলবে যে দরকার নাই, আয়করেরটা দেয়, এটা দেওয়ার দরকার নাই। এইটা তো কথা না, আপনার উদ্দেশ্য তো বুঝতে হবে। আপনার ওই আয়করের জন্য সম্পদ বিবরণী নেই, আর দুর্নীতি মুক্তির জন্য সম্পদের বিবরণী, দুইটার উদ্দেশ্য ভিন্ন। আপনার আমাদের দেশে তো ভারতে কিন্তু এইগুলি অত্যন্ত কঠোর। আপনার তাদের পরিবারের প্রতি সদস্য যে পরবর্তী বছরে জানুয়ারির 31-এর মধ্যে কিন্তু তাকে সম্পদের বিবরণী দিতে হয়। রাজবিধি কী হলো, তাদের আয়কর নাই। তাই এইসব কথা উঠে, এইসব ক্ষেত্রে কঠোর হন। আপনার যদি সম্পদ অর্জন করেন, সেটা যদি আপনি ভোগ না করার সুযোগ না পান, তাহলে আপনার সম্পদ আহরণ করতে যাবেন না, আপনার ওইগুলি বন্ধ করেন। আপনার যখন আর আচরণবিধিটা কঠোরভাবে করবেন, তখনই দেখবেন নির্বাচনও আচরণবিধি লঙ্ঘনের সাহস করবে না, কারণ করলে জানে যে তার চাকরি চলে যাবে। এইভাবে আপনার কঠোরতা এইটা আগে করা দরকার। এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক। আর এমনি জনসেবার জন্য অ্যাডভান্স এই জায়গাগুলোতে সংস্কার করা দরকার বা হাত দেওয়া দরকার, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, নির্বাচনের বাইরেও নির্বাচন ওভারঅল দেখতে হলে আপনার যেইটা দরকার, আমাদের তো দুদকও আছে, দুদক এবং সরকারের উচ্চ পর্যায়ে স্যারও এটা ভালো বলতে পারবেন। আপনার বুদ্ধিভিত্তিক দুর্নীতি এটা সবচেয়ে বেশি হয়, আর বুদ্ধিভিত্তিক দুর্নীতিটা আর্থিক দুর্নীতির চেয়ে অনেক মারাত্মক। এটা জাতিকে শেষ। যেমন বুদ্ধিভিত্তিক দুর্নীতির সংজ্ঞাটা আমি আসছি। জি, আমি জাস্ট জি জি, যা বলেছে ফিরোজ একদম সঠিক কথা। সর্বপর্যায়ে আর কি এরকম দুর্নীতি ঢুকছে। ব্যাপারটা হচ্ছে এই যে আমি জানি যে আমার রুগীর কোথায় কোথায় কী কী সমস্যা সবই জানি, এবং আমি ডায়াগনোসিস করেছি ঠিক মতো। ওর লিভার খারাপ, ওর হার্টের প্রবলেম, তার প্রেশার আছে, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি সবই জানি, কিন্তু আমি তার কোনো চিকিৎসা করছি না। তাহলে কি দাঁড়ালো যে আইন করা হয়েছে, চমৎকার আইন। পৃথিবীর যত দেশ আছে, যত আইন আছে, তার মধ্যে আমাদেরগুলা খারাপ না। তার কারণ আছে, আমরা তো ব্রিটিশের কাছ থেকে তো এগুলো পাইছি, ওটাই ঘষা মাজা করে করে গত 200 বছর ধরে চালাচ্ছি। কিন্তু এখানে দুইটা পয়রফলা আছে। একটা হচ্ছে গিয়ে পয়রফলা প্রণয়ন, আইন প্রণয়ন, এখানে আমরা 10-এর মধ্যে 10। আর একটা হচ্ছে পয়রফলা প্রয়োগ। প্রণয়নের যেখানে 10-এর মধ্যে 10, প্রয়োগের সেখানে আমাদের পাশই টিকে না, 3ই পাই না। এই যে শেষেরটা যেটা, সেটাই বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, বর্তমান সরকার প্রণয়নটাকেও ভাবছেন যে এটাকে আরেকটু ঘষা মাজা করে আছে। হঠাৎ করে কথা নাই, বার্তা নাই, পট করে প্রথমে বলল যে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা সেই 96 সালের কথা, নির্বাচন ছাড়া নির্বাচনে যাব না, আন্দোলন ইত্যাদি, বিরাট আন্দোলন আওয়ামী লীগ জামায়াতে ইসলামেরা করলো। যখন এটা হয়ে গেল, তারা ক্ষমতায় চলে আসেন, তারপরে না 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 এটা না, এটা ঠিক না, ঠিক না। তো তোমরা যখন করলে তখন তো ঠিক ছিল। এরপরে থেকে করা বলো কি, এটা বাতিল করে দিল। এবং তার জন্যে বলা হয় যেটা, বা মোটামুটি প্রমাণিত বোধহয়, যে বিচার বিভাগকেও সঙ্গে নিয়ে নিল। সব বিচারককে না, বা সমস্ত বিচার 2-1জনকে হাতে নিল, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, এটা যে করা হলো, এখন এটার জন্যে তো মানে ব্যবস্থা নিতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা ঠিকঠাক করে দেয়, আবার যে না না, এখন পর্যন্ত আমাদের মধ্যে ওইটুকু বুদ্ধিবৃত্তিক সততা আসে নাই যে আমরা ন্যায় নীতি মেনে, আইন কানুন মেনে সঠিকভাবে নির্বাচন করব। এটা এখনো পর্যন্ত নির্ভর করা যায় না কোনো সরকারের উপরে। অতএব আরও 2-1টা টার্ম চলুক, এটা তো করতেই হবে। আমি একটু ফ্রেজমে আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা পদবঞ্চিত ছিলেন 15-16 বছর এবং যারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া জানাচ্ছেন, এই পদবঞ্চিতদের পদোন্নতির ক্ষেত্রে কি সুষ্ঠু কোনো নীতিমালা মানে ফলো করা হচ্ছে, নাকি যে যেমনটা দাবি করছে? এবং পদোন্নতি তো অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি, অনেক একটা কমিটিও গঠিত হয়েছিল, তারা কিছু সুপারিশ করেছে, সেটি আবার রিজেক্ট হয়েছে, সম্ভবত মেনে নিচ্ছে না। সার্বিকভাবে আমি একটু জানতে চাচ্ছি যে এই ধরনের সিচুয়েশনে পদোন্নতি দেওয়ার বিধানটা কেমন? অথবা যেমন আমরা একজনের কথা বলতে পারি, বাবুল মিয়া নামে একজনের, যার বিরুদ্ধে ক্রেস্ট জালিয়াতি ছিল, তার 1 সপ্তাহের মধ্যে 3-3বার পদোন্নতি হলো।
এগুলো কি ইউজুয়াল নাকি আনইউজুয়াল? না, এটা একটা স্বাভাবিক অবস্থা না। আপনার যেটা পদোন্নতি বঞ্চিত যারা হয়েছে, আপনার বিগত সরকারগুলিও দেখা গেছে যখন নাকি রাজনৈতিক কারণে পদোন্নতি বঞ্চিত হয়েছে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হয়েছে। আগেও এরকম এক ধাপে 3-4টা প্রমোশন হয়েছে। আমরা সিনিয়র সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত হয়েছে। আপনার এই সময়ও হয়তো হচ্ছে, কিন্তু এইটা এটা অস্বাভাবিক। তাই আমার মতে আপনার অন্তত যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব এইখানে কিন্তু নীতি নির্ধারণী সিদ্ধান্তের সাথে জড়িত হয়, আর এইখানে সিদ্ধান্ত গ্রহণের তাদের সক্ষমতা আসে। এই পর্যায়ে কিছুদিন না থাকা অবস্থায় যদি সচিব বানানো হয়, 2-1টা ব্যতিক্রম ছাড়া অন্য সবাই ভালো করতে পারে না। এইখানে অন্তত কিছুদিন তাদেরকে রাখলে তখন আর অসুবিধা হয় না। আর বঞ্চিত কেউ যদি সত্যিকার হয়ে থাকে, তার প্রতিও তো আপনি অবিচার করতে পারেন না। তাকে তো অন্তত একটা মর্যাদা দিতে পারেন, আর কিছু না দেন, মর্যাদাটা দিতে। মর্যাদা মানে অনেককে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে আবার রিটায়ারমেন্টে পাঠানো হচ্ছে, তারা একটু সুযোগ সুবিধা পেলো, আর্থিকভাবে একটু মর্যাদা পেলো, এরকম কোনো বিষয়? আপনার মর্যাদাটা দেওয়া, এরপরে আর্থিক সুবিধা যদি কিছু আসে, এটা খুব আর্থিক সুবিধাটা একটা রাষ্ট্রের জন্য এইগুলি খুবই না। যদি এইটা করেন তাহলে কিন্তু আপনার পরবর্তী যখন রাজনৈতিক সরকার আসবে, ওইখানে কিন্তু নিরপেক্ষভাবে কাজ করার লোক পাবেন। তখন সে মনে করবে আমাকে যদি এরা বঞ্চিতও করে, আমি সৎ নিরপেক্ষভাবে কাজ করলে পরবর্তী পর্যায়ে আমি আমার মর্যাদাটা পাবো। কিন্তু যদি না করেন তাহলে কিন্তু ওই রাজনৈতিক লেজুর ভিত্তি এমনভাবে আরম্ভ হয়ে যাবে, সেটা আপনি সামাল দিতে পারবেন না। তখন তো সবাই চাবে যে যা পাই আমি নিয়ে নেই, আমার তো আর ভবিষ্যৎ নাই। চিন্তা করতে হবে। যারা দাবি করছেন যে আওয়ামী লীগ সরকারের সময় যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, ভুয়া নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করেছে, বা যাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ, তো যেটি মোফাজ্জল করিম বলছেন যে 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, বা আপনিও একটু বলছিলেন, তাদের সবাইকে তো আর বাদ দেওয়া সম্ভব না। কিন্তু কোন পর্যায়ে এই জায়গাটিতে, এটা আমরা সংস্কারের মধ্যে ধরতে পারি, কোন জায়গাটিতে এই কাজটি করা যেতে পারে, মানে কোন লেভেল পর্যন্ত? এখানে আপনার প্রথম কাজ হবে এর মধ্যে থেকে আপনাকে তো কাউকে এত ব্যাপকভাবে বিদায় করতে পারবেন না। এইখানে আপনার যোগ্য এবং সাহসী অপেক্ষাকৃত নিরপেক্ষ লোকদেরকে খুঁজতে হবে। আপনার এইটা খুঁজতে হবে ঈগলের দৃষ্টি নিয়ে। ঈগল যখন উপর থেকে অনেক দূর তার দৃষ্টি সীমা, ওইভাবে যদি খুঁজেন আপনি যোগ্য লোক পেয়ে যাবেন। আর আপনার যদি নিজের আশেপাশে যে আমার লোক, আমার ঘনিষ্ঠ পরিচিত যে কজন পাইলাম ওই কজনকে নিয়ে নিলাম, তাহলে কিন্তু আপনার যোগ্য এবং সাহসী লোক পাবেন না। আপনাকে ওইভাবে আপনার যোগ্য লোকদেরকে খুঁজতে হবে আপনাকে ব্যাপকভাবে, তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান সম্ভব। আর আপনার যতই বলে আপনার সরকারি কর্মচারী যারা আছে, এরা দেখবেন সরকারের ইচ্ছা অনুযায়ী চলে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেন নির্বাচন সুষ্ঠু হয়? তত্ত্বাবধায়ক সরকার চায়। এই ক্ষেত্রে আইনের সংস্কারটা কি হতে পারে যে কেউ কারো কাছে মাথা বিক্রি করে দেবে না, মেরুদণ্ডটা সোজা রাখবে সরকারি কর্মকর্তা হিসেবে দলীয় সরকারের কাছে, সেই ধরনের কোনো ক্লজ কি জুড়ে দেওয়ার কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, আপনার যেই সব আইনে আছে, আপনার আচরণ সংক্রান্ত, শৃঙ্খলা সংক্রান্ত, যে এইটার ব্যত্যয় ঘটাবে তাকেই আপনি ধরেন। আর আপনার শুধুই না, বিভিন্ন প্রতিষ্ঠান ধরবে কে না, বিভিন্ন আমি বলতেছি বিভিন্ন প্রতিষ্ঠান তো আছে, এই প্রতিষ্ঠানগুলিতেও আছে, দুদক আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আমাদের নজরদারি কর্তৃপক্ষ কি আছে? নাই। আপনার নজরদারি কর্তৃপক্ষ করেন, ওই রকম কর্তৃপক্ষ এটা তো ভারতে আছে। যেমন আমাদের এখানে তো আইন কমিশনও হয়েছে গত 15-16 বছরে, আরো অন্য কমিশন হয়েছে। কাজ তো আমরা দেখেছি ছোট জগন্নাথের মতন। এগুলো শুধু আইন করে আর কমিশন করে যদি মানসিকতার পরিবর্তন না আসে, তাহলে এত আইন আর কমিশন করে লাভ কি? মানসিকতার পরিবর্তন আসবে না তো। তার কারণ হচ্ছে সমস্ত প্রশাসনটাকেই রাজনীতিকীকরণ করা হয়েছে, পলিটিসাইজ করা হয়েছে। এটা যে ভবিষ্যতেও হবে না তার গ্যারান্টি কি? হবে না সেটা তো পরে আসছি।
প্রথম কথা, এটা ছিল না কোনোদিন ভাই। পাকিস্তান আমলেও চাকরি করেছি, ব্রিটিশ আমলের খবরও জানি, কিন্তু কোথাও তো কোনোদিন সরকারি কর্মচারীরা রাজনীতিবিদদের সঙ্গে হাত মিলাইয়া তারপরে রাস্তায় নামবে বা ইয়ে করবে, এগুলো 96 সাল থেকে শুরু হয়েছে। যখন আমাদের ওই যে বললাম কিছু উচ্চাভিলাষী আমাদের সহকর্মীরা তারা গোপনে হাত মিলালেন একটা দলের সঙ্গে। আচ্ছা, যাই হোক, তো এখন এই জিনিসটাকে রুট আউট টোটালি, এটাকে বিতাড়িত করতে হবে ইয়ে থেকে, যে নো রাজনীতি করেন। এমন অবস্থা দাঁড়ালো, পোস্টিং দেওয়া হবে, ডিসিদের ফিক্সড লিস্ট, ডিসি কে কে হবে সেটার ফিট লিস্ট করা হচ্ছে, সব ঠিক আছে। ফিরোজ মিয়া সে 100-র মধ্যে 90 পেয়েছে, আর মোফাজ্জল করিম 100-র মধ্যে 70 পেয়েছে। তবু ফিরোজ মিয়াকে না দিয়ে আমাকে দেওয়া হচ্ছে কেন? যে ওনার ডিএনএ টেস্ট, আমি এটার নাম দিয়েছি ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট করে বের করা হয়েছে যে তিনি ভালো অফিসার, সবই ঠিক আছে, 90 পাইছেন, কিন্তু ওনার ভাই আরে ও তো অমুক দলের সদস্য বা বাবা অমুক রাজনীতি করে। এটা কি ডিএনএ টেস্ট করে? কেন ভাইও না বাবাও না, তবে হ্যাঁ তার চাচা কিংবা তার মামা তো ভাই ইত্যাদি। এই জিনিসটাকে বন্ধ করতে হবে দৃঢ় হস্তে। এটা নয় মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, দক্ষতা সততার ভিত্তিতে প্রমোশন হবে, ট্রান্সফার পোস্টিং ইত্যাদি হবে। এটা এনশিওর করতে হবে। ডিএনএ টেস্টটাকে চিরতরে বিদায় করতে হবে, যে জিনিসটা কোনোদিন ছিল না। প্রশাসনের রাজনীতিকরণ করা হয়েছিল। আমরা পরিচিত হতে চাই, অর্থাৎ আমাদের সহকর্মীদের বলছি, তোমরা পরিচিত হও যে তোমরা এই প্রজাতন্ত্রের কর্মচারী, তোমরা কোনো সরকারের কর্মচারী নয়, কোনো দলের তো নয়, তোমরা এই দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কর্মচারী তোমরা, এবং তোমাদের বেতন ভাতা তোমাদের সমস্ত কিছু আসে জনগণের কাছ থেকে আসে। আমি একটু ফিরোজ ভাই আপনার কাছে একেবারে জাস্ট পরামর্শটা সরকারের এই উদ্দেশ্যে সরকার উদ্দেশ্যে একটু জানতে চাই, আপনি কি বলতে চান? কোন জায়গাগুলোতে সংস্কার বা হাত দেওয়া উচিত সংস্কারের জন্য এই মুহূর্তে, অন্তর্বর্তী সরকারের জন্য অন্তত? আপনার এখন আপনার যেগুলি জনসেবা নির্বিঘ্ন করার জন্য আপনার জনগণ যাতে সহজে সেবা পায়, ওই দিকটায় যেমন প্রথম গুরুত্ব দিতে হবে। আপনার যেমন ওই বিদ্যুৎ বিভাগে আপনার যদি যায়, তার বিদ্যুতের যেই প্রবলেমগুলি আছে, ওই সব কোন কোন জায়গায় আপনার হয়রানিগুলি হয় ওইগুলি ডিটেক্ট করা। প্রতিটা সার্ভিস সেক্টরে এরকম কোন কোন জায়গায় আপনার জনগণ হয়রানির শিকার হয়, ওই সব জায়গাগুলি চিহ্নিত করে ওই সব জায়গাগুলির ব্যাপারে আগে পরামর্শ দিয়ে জনগণকে আগে স্বস্তি দেন, তারপরে আপনার কর্মকর্তা কর্মচারীদের সুবিধার কথা চিন্তা করেন, আগে না। এই মুহূর্তে মৌলিক কোনো সংস্কারে হাত না দেওয়াই সম্ভবত দেশের জন্য ভালো নাকি বলেন? ওইগুলো মৌলিক, হ্যাঁ, ওগুলো তো একেবারে প্রাথমিক এবং মৌলিক। আর আমি বলছি খুব ক্রিটিক্যাল। মৌলিক বলতে আসলে হ্যাঁ মূল জায়গাটা তো ওইখানেই ঠিক আছে, খুব ক্রিটিক্যাল কোনো জায়গাতে এখনই হাত না দেওয়াই ভালো, যেগুলো জটিলতা সৃষ্টি করবে, যেটা নিয়ে বিতর্ক হয় এবং আপনার জনপ্রশাসনে বিরোধ সৃষ্টি হয়। আপনার এখন যেই বিভক্তিটা হয়েছে এইগুলি যাতে না হয়, এইগুলি হয় এরকম কোনো জায়গায় হাত দেওয়াটা এই মুহূর্তে উচিত না। অনেক ধন্যবাদ মোফাজ্জল করিম, আপনাকে ধন্যবাদ। ফিরোজ মিয়া আপনাকেও। দর্শক, শেষ করছি। এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।